আল্লাহ যে কাফেরদেরকে ভালোবাসে সেটার একটা কোরআন হাদিস থেকে দলিল দেখাতে পারবেন? কারণ আমি তো জানি যে কোরআন হাদিসে অমুসলিমদেরকে, কাফেরদেরকে সারাক্ষণ আল্লাহ পাক লানত করে, অভিশাপ দেয়। তাদেরকে ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় মালাউন, যার যে শব্দটার অর্থ হচ্ছে লানত প্রাপ্ত। ফেরেস্তা এবং আল্লাহ পাক এবং নবী রাসূল এরা সবাই কাফের মুশরিকদেরকে লানত করেছে এবং তাদেরকে সৃষ্টির নিকৃষ্টতম জীব বলেছে। কোরআনের ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে যেটা বলা আছে যে অমুসলিম, কাফের, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব। কোরআনে আল্লাহ পাক বহুবার অমুসলিমদেরকে গালিগালাজ করেছে, মানে নোংরা গালিগালাজ করেছে। মুহাম্মদও গালিগালাজ করতো অমুসলিমদেরকে এবং তাদেরকে তাদেরকে জবাই করতে হুকুম দিয়ে গেছে, বলেছে যে কাফের মুশরিকদেরকে জবাই করতে হবে, খুন করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা ইসলাম কবুল করে। কিন্তু আল্লাহ এবং তার নবী যে আমাদেরকে সবাইকে ভালোবাসে, হ্যাঁ, আমরা তাদেরকে গালি দিলেও সে যে ভালোবাসে, সেটা তো আমি ইসলামের কোথাও পাইলাম না। যে আপনি একটু আমাদেরকে কোরআন হাদিস থেকে দলিলটা দেন তো, যে মানে আমরা আল্লাহকে গাইলাবো, মোহাম্মদকে গাইলাবো, কিন্তু আল্লাহ এবং মোহাম্মদ আমাদেরকে খালি ভালোবাসে। এই জিনিসটা একটু কোরআন থেকে আমাদেরকে একটু কোরআন বা হাদিস থেকে একটু বলেন তো, কোথায় লেখা আছে এটা? জি ভাই, মানে এটা তো আমার এখন খুঁজতে একটু লেট হবে, তো যেদিন তাইলে আপনার যেদিন খুঁজে পাবেন সেদিন আপনি আসবেন আমাদের এই লাইভে। মিউট করে কথা বলতে হচ্ছে। আমাদের লাইভে আপনি যদি যে কোনো একটা দাবি করেন, সেই দাবির সপক্ষে আপনার দলিল দিতে হবে। আমরা দলিল প্রমাণ দিয়ে কথাবার্তা বলি। আমাদের লাইভের পুরা প্রসিডিউর চলে হচ্ছে দলিল প্রমাণে। আপনি যখনই একটা জিনিস নিয়ে আমাকে চ্যালেঞ্জ করবেন, আসিফ সাহেব আপনি এই জিনিসটা যে বললেন, আমার নবী শিশু মেয়ের সাথে সেক্স করছে, আমার নবী দাসীর সাথে দাসী লাগালাগি করতো আমার নবী, এটা যে আপনি বললেন, এটা কই পেলেন? আমাকে দেখান, দলিল দেখান। আমার নবী কিছুতেই দাসী লাগাইতো না ভাই। মিথ্যা কথা, মিথ্যা কথা। না, আমার নবী বিয়ে ছাড়া দাসী লাগাইতো না। এটা যদি আপনি বলেন, আমি সাথে সাথে দলিল প্রমাণ বের করে আপনাকে দেখাবো যে আপনার নবী দাসী লাগাইতো, বিয়ে ছাড়া বাসার কামের বেটি, এটার সাথেও এতগুলা বিবি থাকার পরও কামের বেটিও লাগাই দিত। হ্যাঁ, কামের বেটিও তার হাত থেকে রেহাই পাইতো না। আপনি যদি দাবি করেন যে এটার দলিল কই, আমি সাথে সাথে আপনাকে দলিল বের করে দেখাবো। এবং একইভাবে আপনি যদি কোনো একটা জিনিস দাবি করেন, তাইলে আপনারও সেই দলিল দেখাতে হবে। কোরআনের আয়াত বলতে হবে কোন আয়াত থেকে আপনি এটা পাইছেন, বা হাদিস বলতে হবে, বা তাফসির বলতে হবে, বা সিরাত থেকে বলতে, কোনো একটা জায়গা থেকে, ইসলামের কোনো একটা দলিল থেকে আমাকে দেখাইতে হবে যে আমরা আল্লাহ এবং নবীকে গালিগালাজ করতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জিনিস তো ভাই আমি জিন্দেগিতে বাপের জন্মে শুনি নাই যে আল্লাহর নবীকে যদি কেউ, আমি যেটা জানি ইমাম শাফি বলছে, ইমাম শাফির একটা দলিল আমি দেখাবো একটু পরে। ইমাম শাফি বলছে কেউ যদি মানে মুহাম্মদের জামার একটা বুতাম পর্যন্ত ময়লা, এটাও যদি কেউ বলে, সাথে তার কল্লা ফালায় দিতে হবে। এটা ইসলামের প্রতিষ্ঠিত বিধান। 4 মাযহাবের 4 ইমাম এই বিষয়ে একমত যে কেউ যদি মুহাম্মদের সামান্যতম সমালোচনাও যদি কেউ করে, তাহলে তাকে সাথে সাথে কল্লা উড়াই দিতে হবে, গর্দান ফালাই দিতে হবে। এবং মুহাম্মদ তার জীবদ্দশাতে এই কাজ করছে। আপনাকে আমি সেই হাদিসটা বের করে দেখাবো, একটু এখনই দেখাবো, যে একজন একটা মহিলা, সে ছিল হচ্ছে গিয়ে একজন অন্ধ সাহাবীর কৃতদাসী ছিল। তার মানে ওই মানে কৃতদাসীর পেটে সেই সাহাবীর একটা বাচ্চা পর্যন্ত জন্মাইছিল। আমরা হাদিসটা বের করি যে মুহাম্মদকে গালি দেয়া, এইটার জন্য যে ইসলামে কি বলা আছে সেই জিনিসটা আমরা একটু বের করে তারপর আমরা দুইজনে মিলে পড়বো। আপনি আপনার সপক্ষে দলিল দেখেন, আমি আমার সপক্ষে দলিল দেখাচ্ছি। আপনি একটু আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনায়েন ভাই। তরিকুল ভাই একটু স্ক্রিনে তাকান তো, এই হাদিসটা পড়া যাচ্ছে কিনা দেখেন তো। জি ভাই। পরিচ্ছেদ 2, যে নবী কে গালি দেওয়া ও তার আরো বড় করে দিই, দাঁড়ান তাহলে আরো ভালোভাবে পড়তে পারবেন। হ্যাঁ, সুনান আবু দাউদ থেকে পড়েন তো ভাই, এখানে কি লেখা? ভাই আমার বাংলা ভুল হবে বুঝছেন, হাসাহাসি করেন না, আমারও হাসি লাগবে তাইলে। সুনান আবু দাউদ তাহকিককৃত। তাহলে আপনি কোন ভাষায় পারেন, কোন ভাষায় ভালো পারেন বলেন? না ভাই, আমি একটু মানে
আমি পড়তেছি, আমার ভুলগুলো আপনি ধরাই দিন, বুঝছেন? না কোন ভাষাটা আপনি যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেন। কোন ভাষাটা ভালো জি, পড়তে পারেন? আমি ভাই বাংলাটাই ভালো পারি। আমি ভাই ৬টা ভাষা পড়তে এবং কথা বলতে পারি। আপনি কয়টা পারেন? আমি বাংলাটাই ভালো পারি ভাই। বাংলাটা ভালো পারেন, তাও আপনি মানে পড়তে গিয়া উষ্টা খাইবেন, মানে একটু একটা শব্দ উষ্টা খাইবেন। শোনা হাগা মুভি নেই কারণে। শুনে হাগা মুমিন, এতে মানে নিজেরা চিনতে পেরেছেন, আত্ম উপলব্ধি আপনার হয়েছে, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা পড়েন। ওয়েলকাম। যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। বলছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একজন অন্ধ লোকের একটি মুওয়ালাদ এই ক্রীতদাসী ছিল। মানে কি ভাই? উম্মুওয়ালাদ মানে কি ভাই? মুওয়ালাদ মানে মায়ের সন্তান সম্ভবত। উম্মুওয়ালাদ মানে বাচ্চার মা। হ্যাঁ, হ্যাঁ ভাই, বাচ্চার মা ক্রীতদাসী ছিল। মানে হচ্ছে বাচ্চার মা কৃতদাসী, মানে ওই অন্ধ সাহাবীর, অন্ধ লোকটার সেই দাসীর সাথে লাগালাগি কইরা বাচ্চা পয়দা করছে, দাসীর পেটে বাচ্চা পয়দা করছে, কিন্তু দাসীর বিয়ে করে নাই। এই রকমের মহিলাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ। যে সমস্ত কৃতদাসী যাদের পেটে মনিবের মালিকের বাচ্চা হয়ে যায় তাদেরকে বলা হয়, ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ। তারা স্ত্রী জি, না, কিন্তু তারা বাচ্চার মা, কৃতদাসী বাচ্চার মা। ঠিক আছে, হ্যাঁ পরেন এবার। বুঝতে পারছি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করার সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু হ্যাঁ, গালি দিতে গালি শুরু। দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে এটি একটি সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্ত রঞ্জিত হলো। আচ্ছা আচ্ছা, কি ঘটনাটা একটু আমাদেরকে খুলে বলেন তো, এখানে কি ঘটছে? মানে নবীকে ওই সে গালি দিত, তাই মানে কে কে আরেকজন গালি সেটা দিত? সহ্য না করতে। কে গালি দিত? ওই যে কৃতদাসীটা? ওই মেয়েটা, জি, কৃতদাসী। আচ্ছা, কৃতদাসীটা, এটা কৃতদাসীটা নবীকে গালিগালাজ করত, এবং সেই অন্ধ সাহাবীটা, অন্ধ ব্যক্তিটা এই জিনিসটা কথা বলতে নিষেধ করত, কিন্তু সে বিরত হইতো না, নাকি? জি জি, এই কারণেই তো তাকে কিছু মানে মেরে দেয় কিছু আর কি। কিছু তো মহিলা মানে আমাদের গ্রাম দেশেও থাকে, বা একটু মুখ মুখ খারাপ একটু মহিলা থাকে, বা পুরুষও থাকে, কিন্তু আমরা যেটা জি দেখছি জি যে আমাদের বাসার কাজের মহিলা মুখ একটু খারাপ থাকতো, সারাক্ষণ খালি নোংরা গালিগালাজ করতো। এরকমের কাজের মহিলা বাসায়, ঢাকায় আমাদের বাসাতেও ছিল। একটু বাজে কথা বলতো, খারাপ গালিগালাজ করতো, ঝগড়া করতো বেশি। কিন্তু আমরা তো তাদেরকে মেরে ফেলতাম না, তাই না? সে খুব খারাপ খারাপ গালি দিত, কিন্তু তাকে তো আমরা কেউ মেরে ফেলতাম না। আমরা একটু মানে জি। সহ্য করে নিতাম, বা একটু মানে বলতাম যে গালিগালাজ বন্ধ করেন, এগুলো এরকম করেন না, এগুলো বলতাম আর কি। না শুনলে আর কিছু করতাম না, না শুনলে তো আর কিছু করার নেই। তখন চাকরি থেকে বলতাম যে ভাই আপনি তো খালা, আপনি তেলে যান গা, অন্য বাসায় মানে নেন, কাজ নেন। তাদেরকে তো আর মারধর তো আর করা সম্ভব না। তো এইরকমের একজন মানে কাজের মানে দাসী ছিল ওই লোকটার। সেই মহিলা একটু মুখ খারাপ ছিল, গালিগালাজ করতো, মোহাম্মদকে গালিগালাজ করতো। আচ্ছা, এই মহিলার পেটে আবার ওই সাহাবীটার বাচ্চা হয়েছে নাকি? জি। তো একদিন মন্দ কথা বললো, তখন ওই লোকটা, অন্ধ সাহাবীটা কি করলো, একটা ধারালো ছোরা নিয়ে পেটে ঢুকায় দিল, চাপ দিয়ে হত্যা করে ফেললো, এবং তার পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। মানে কি ভাই কথাটার? সম্ভবত ডেলিভারি হয়েছে, যে বাচ্চাটা পেটে ছিল সে, এটা সম্ভবত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পড়ি হাদিসটা, আরো ভালোভাবে পড়ি। ভোরবেলা থেকে পড়েন এবার। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি
এ কাজ করেছে, সে যদি না দাঁড়ায় তবে তার ওপর আমার অধিকার আছে। একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড়ে ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালিগালাজ করত এবং আপনার সম্পর্কে দেখা যাচ্ছে না ভাই নিচে। হ্যাঁ, আপনার সম্পর্কে এই যে আপনার সম্পর্কে হ্যাঁ জি, অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তোর মতো আমার 2টি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে সে আপনাকে মানে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলে। আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। তার রক্ত বৃথা গেল, এই কথাটার মানে কি? এটাই তো আমি বুঝলাম না ভাই। তার রক্ত বৃথা গেল, তার রক্ত বৃথা গেল মানে হচ্ছে এই মহিলার খুনের কোনো বিচার হবে না, বিচার আচার নাই। এটা ঠিকই আছে, এই কাজটা যেটা হয়েছে সেটা ঠিকই করছে। আচ্ছা, এটার ইয়াটা আমরা দেখিনি, এটা সরাসরি বই থেকে আমরা দেখিনি নবীকে গালি দেওয়ার বিধান। এই যে দেখেন এখানে নবী বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। এইবার এই হাদিসটার যদি আমরা ইয়াও পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে তার রক্ত আসলে বৃথা গেল। আচ্ছা, আমরা দেখি এই মানে মতিউর রহমান মাদানী সাহেব কি বলে এই বিষয়ে, দেখি। ঘটেছে কাব বিন আশরাফ ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো এবং গাওয়াতো গায়িকা দিয়ে জি তাকে হত্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এইরকমই এক ইহুদি মহিলা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত, তাকে একজন মুসলিম গলা টিপে হত্যা করে, সুনান আবু দাউদ রয়েছে। এইরকমই একজন অন্ধ সাহাবী ছিলেন, তার একটি দাসী ছিল, কাফের দাসী, এবং সেই দাসী চরম রাসূল বিদ্বেষী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত। তখন এই অন্ধ মনিব মালিক সেই দাসীটি হত্যা করেছিল। এইরকমই আরেকটি নজির হচ্ছে আবু জাহাল। আচ্ছা, আমরা দেখলাম মতিউর রহমান মাদানী এই কথাটাই বললেন। এই হাদিসটা অন্য জায়গাতে যেটা আছে সুনান নাসাই শরীফে, রাসূলুল্লাহকে মন্দ বলার শাস্তি 4071 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাকো, ওই দাসীর রক্তের কোনো বিনিময় নেই, মানে ওই দাসীর রক্তের কোনো মূল্য নাই, মানে ওই মারা হয়েছে ঠিকই করা হয়েছে, ওই দাসীর রক্তের কোনো মূল্য নাই। তারপর দেখেন এই যে এই হাদিসটা দেখেন, বুলগুল মারাম শরীফের 1204 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং মানে সাহাবী নিষেধ করতেন। এক রাত্রে অন্ধ সাহাবী তার এরূপ দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে কুরালি জাতীয় এক অস্ত্র দিয়ে দাসীর পেটে বসিয়ে দেন এবং তার উপর বসে যান, তাকে হত্যা করে ফেলেন। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন, তোমরা সাক্ষী থাকো, এখন বাতিল, এর জন্য কোনো খেসারত দিতে হবে না। এটা কি দেখা গেছে? তরিকুল আনমিউট করেন। তার মানে মুহাম্মদ খুশি হইতো এই যে এই রকমের মানুষদেরকে খুন করে ফেললে, যে মুহাম্মদকে গালি দিতেছে তাদেরকে তো সাহাবীরা হত্যা করে ফেললে মুহাম্মদ খুশি হইতো। এই যে দেখেন এখানে বলা হচ্ছে, তোমরা সাক্ষী থাকো যে ওই দাসীর রক্ত ক্ষতিপূরণ অযোগ্য বা মূল্যহীন, মানে ওই দাসীটার রক্তটা মূল্যহীন, দাসীর রক্তের কোনো মূল্য নাই, মানে তারে মাইরা ফেললেও কিছু যায় আসে না। এইটা আছে হচ্ছে গিয়ে সুনান আবু দাউদ শরীফ 4310 নম্বর হাদিসে। তার মানে বোঝা যাচ্ছে যে মুহাম্মদকে কেউ যদি একটু গালি দিত তাহলে মুহাম্মদ অত্যন্ত ক্ষেপে যাইতো, রেগে যাইতো, এবং তাদেরকে যদি কেউ মেরে ফেলতো তাহলে মুহাম্মদ খুব খুশি হইতো যে তাদেরকে মেরে ফেলছে। কিন্তু আপনি যে বললেন যে মুহাম্মদ আল্লাহ এবং মুহাম্মদ নাকি মানে আমাদেরকে ভালোবাসেন, আপনি এটা দাবি করলেন, তাহলে এই দাবির সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণটা দেন এবার। প্রমাণ হচ্ছে ভাই, যেটা হচ্ছে
কোরআন হাদিস থেকে দিবেন, কোরআন হাদিস জি, থেকে, কোরআন হাদিস থেকে দিচ্ছি আমি। আমার কথাটা বুঝতে পারবেন অবশ্য। না কোরআন হাদিস ছাড়া আর কোন আল্লাহর আপনার কোন সিফাত, নিজস্ব কোন জি জি, ব্যাখ্যা বক্তব্য শুনতে চাচ্ছি না। আগে কোরআন না, হাদিস থেকে আল্লাহর দেন, সিফাত আগে আমি কোরআন হাদিস থেকে দিবেন, কোরআন হাদিসের রেফারেন্স নাম্বার বলবেন, তারপর আমরা বের করব। এরপর আপনি যদি সেটাকে ব্যাখ্যা করতে চান, আপনাকে আমি সময় দিব ব্যাখ্যা করার। কিন্তু সেইটা দেওয়ার আগে আপনার নিজস্ব কোনো চিন্তা ভাবনা, নিজস্ব কোনো যুক্তি, নিজস্ব কোনো মতামত, সেটা আমি শুনতে চাচ্ছি না। কোরআন হাদিস থেকে দিলে তখন শুধুমাত্র সেটা শুনবো। দেন কোরআন হাদিস থেকে বলেন, কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, আর হাদিস নাম্বার কত, কোনটা কি দিবেন বলেন, সেটা আগে আচ্ছা দেন, ভাই, তখন আপনার আচ্ছা ভাই, বক্তব্য শুনবো। আমি ওইটা অবশ্যই দিলে, দিতে পারবো। জি ওইটা জি। দিলে দিতে পারবো না, এখন দেন। দিতে পারবো মানে না, আমার দেন, আমার এখন দেন। আমার আমার মানে বাংলাটা মনে আছে, কিন্তু আমার আরবিটা মানে আয়াতটা মনে নাই ভাই। আমি তাহলে খুঁজে, আয়াত যেদিন জানতে পারবেন, আয়াত খুঁজবেন, খুঁজা যেদিন জানতে পারবেন আয়াত নাম্বার কত, সূরা নাম্বার কত, সেই দিন এসে এই কথা বলবেন। এর আগে কোনোদিন যুক্ত হইবেন না। কারণ আমাদের লাইভে আমরা দলিল ছাড়া কেউ কোনো কথা বললে পাছায় লাথি মেরে বের করে দিই। বুঝতে পেরেছেন ভাই? দলিল, এই যে আপনি যে এখন দলিল দিলেন ভাই, এটাতে কিন্তু এটা প্রমাণিত হয়নি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন না। মানে আল্লাহ তাআলা এটা ভালো না বাসলে আমার মুহাম্মদ যে এখন কয়টা কথা বলে, প্রত্যেকটা কথা আল্লাহর তরফ থেকে বলে। এবং অবশ্যই মুহাম্মদ যদি বলে যে সেই মহিলাকে মারাটা ঠিকই আছে, এই রক্তের কোনো মূল্য নাই, তার মানে অবশ্যই এটা প্রমাণ হয় যে মুহাম্মদ এবং আল্লাহ দুইজনই এই রক্তের কোনো মূল্যই রাখে নাই। তাদেরকে মেরে ফেললেই মুহাম্মদও খুশি, আল্লাহও খুশি। যে আপনি বলতেছেন আল্লাহ সেই মহিলাকে ভালোবাসতো, তাহলে এটা কেমনে হইলো ভাই? আপনি কি ভাই বলদ নাকি ভাই? আমি বলদ না, ভাই? আপনি বলদ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার 14 গোষ্ঠী বলদ। আপনার সবচেয়ে রাম বলদ হলো আপনার নবী মোহাম্মদ। আপনি যে মানে যে জিনিস বললেন যে আল্লাহ এবং নবী দুইজনই সেই মহিলাটাকে, সেই মানে কৃতদাসী মহিলাটাকে ভালোবাসতো বইলা তাদেরকে মাইরা ফেলায়, তারা বলছে যে তার রক্ত বৃথা গেল, তার রক্ত মূল্যহীন, এটা বুঝাইছে নাকি? তারা ভালোবাসতে দেখে এটা কথা বলছে ভাই। এই জন্যই বলি যে সুনাহাগা মুমিন, তোরা আমার লাইভের থেকে দূরে থাকবি। তোদের মাথায় গিলু কম, তোরা বুদ্ধি কম, তোরা মানে সুনাহাগা মুমিন, তোরা আমার লাইভে আইবি না। তোদেরকে আমি এই জন্য পাছায় লাথি মেরে বাইর করে দিই। তোরা কেন আসোস আমার লাইভে? মানে সে বলতে চাচ্ছে যে যেহেতু আল্লাহ এবং নবী তাকেও ভালোবাসতো, এই জন্য তাকে মাইরা ফেলাতে খুব খুশি হয়েছে আল্লাহ নবী। এই সুনাহাকা, এই লেভেলের যুক্তি, মানে এই মুমিনের যুক্তি হইতেছে যেহেতু আল্লাহ নবী তাকে ভালোবাসতো, আল্লাহ তাকে ভালোবাসতো, এই জন্য তাকে মাইরা ফেলায় যারা খুশি হয়েছে, বলছে এই রক্ত বৃথা গেল। কি টাইপের সুনাহাকা রে ভাই? এই টাইপের বলদ, মানে এগুলা কেন আসে এগুলা কেন আসে এগুলা? আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ফ্যালাসি অফ কম্পোজিশন আর ফ্যালাসি অফ ডিভিশন, এটা কি একে অপরের বিপরীত ধর্মী বিষয়? না, এটা হচ্ছে দুইটা ভিন্ন সাপেক্ষে, ভিন্ন ক্ষেত্রে দুইটা ব্যবহৃত হবে। আপনাকে আমি তাহলে সেই জিনিসটা একটু বের করে দেখাচ্ছি। এই বিষয়ে সংশয়.com এ দেয়া আছে গাঁথন ও বিভাজনের কুযুক্তি। আমি একটু দেখাচ্ছি, স্ক্রিনে আসতেছে, দাঁড়ান। এটা হচ্ছে গাঁথন এবং বিভাজনের কুযুক্তি। দুইটা ভিন্ন ক্ষেত্রে এই দুইটা ব্যবহৃত হবে। যেমন একটা হবে কম্পোজিশনের ক্ষেত্রে, একটা হবে ডিভিশনের ক্ষেত্রে। গাঁথন বা ফ্যালাসি অফ কম্পোজিশন, এই প্রথমটা হচ্ছে গাঁথন বা ফ্যালাসি অফ কম্পোজিশন, গাঁথনের কুযুক্তি বা ফ্যালাসি অফ কম্পোজিশন, মানে কম্পোজিশনের মানে গাঁথনের একত্রিত হওয়ার ফ্যালাসি। আর দ্বিতীয়টা হচ্ছে বিভাজনের কুযুক্তি, এটা হচ্ছে ফ্যালাসি অফ ডিভিশন। এই দুইটা হচ্ছে আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা। এটা একে অপরের বিপরীত আসিফ ভাই, এটা কি আমরা বলতে পারি যে একে অপরের বিপরীত এই বিষয়টা? এইটা একে অপরের বিপরীত, এইটা বলার তো কোনো স্কোপ নাই। না, এটা একে অপরের বিপরীত এটা বলার দরকার, এটা বলাটা যথার্থ হবে না। মানে এটা বলা যথার্থ হবে না, এর যুক্তিটা কি আপনার পক্ষে, মানে আপনার মতে?
মানে হচ্ছে গিয়ে এটা দুইটা ক্ষেত্রে যে দুই জিনিস ব্যবহৃত হয়, যেমন ধরেন ফুটবল খেলার সময় আপনি ফুটবল ব্যবহার করেন, তাই না? জি। ক্রিকেট খেলার সময় তো ক্রিকেট ব্যাট ব্যবহার করেন। জি, ক্রিকেট। হ্যাঁ। তার মানে তো এইটা না যে এই দুইটা একটা আরেকটার বিপরীত, তা তো না। ফুটবল খেলা আর ক্রিকেট খেলা একটা আরেকটার বিপরীত তো না, তাই না? কিন্তু ফুটবল আর ক্রিকেট তো ডিভাইডেড হচ্ছে না, মানে সেটা খেলাই থাকছে, মানে ওই যে আপনি ডিভিশন বলছেন যেটা ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, এরকম কিছু যে ঘটনাটা ঘটছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা এই ক্ষেত্রে যে মানে কম্পোজিশনের ক্ষেত্রে পুরা বস্তু মানে এটা সংজ্ঞাটা হচ্ছে যখন কোনো কিছুর অংশ বিশেষের বৈশিষ্ট্য নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে সেইটি পুরো বস্তুটার জন্য প্রযোজ্য হবে, তখন এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন ঘটে। আবার বিভাজনের প্রযুক্তি যখন ভেঙে যাচ্ছে বস্তু, না না, একটা হচ্ছে যে কোনো কিছুর বৈশিষ্ট্য অংশের বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিব পুরো বস্তুটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, তখন সেটা এই ফ্যালাসিটা হবে। আর বিভাজনের প্রযুক্তিটা হচ্ছে যে সামগ্রিক কোনো বৈশিষ্ট্যটা যদি আমরা অংশ বিশেষের উপরে প্রযোজ্য মনে করি, তখন এই ফ্যালাসিটা ঘটবে। এইখানে ডিভিশন এবং কম্পোজিশন এই দুইটা শব্দ তো অবশ্যই মানে বিপরীতমুখী, কিন্তু এই ফ্যালাসি দুইটাকে আপনি মানে বিপরীতমুখী বলতে পারেন না, যে এইটা একটা এই কুযুক্তিটার বিপরীত কুযুক্তি, সেটা বলতে পারেন না। এটার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটার ভিতরে একটা অংশ হচ্ছে ডিভিশন এবং কম্পোজিশন, এই দুইটা শব্দ একটা আরেকটার বিপরীত। মানে আপনি বলতেছেন কুযুক্তি যেটা সেটা বিপরীত না, কিন্তু এদের বৈশিষ্ট্যটা একে অপরের বিপরীত। এই যে ডিভিশন আর আছে কম্পোজিশন, এটা বলতে হ্যাঁ, ডিভিশন এবং কম্পোজিশন এইটা একটা আরেকটার বিপরীত, কিন্তু এই কুযুক্তিটা একটা আরেকটার বিপরীত কুযুক্তি না। এই কুযুক্তিটা একই কুযুক্তি। কিছুক্ষণ আগে আপনি যেটা উদাহরণ দিয়েছিলেন কোষ দিয়ে আর কি, ফ্যালাসি অফ কম্পোজিশনের কোষ দিয়ে আপনি উদাহরণ দিয়েছিলেন, যেটা যে মানব শরীরের যে কোষটা, এটা আমরা অনুবীক্ষণ ছাড়া তো আমরা দেখতে পাই না। এখন যখন আমার কোষ, যখন আমি পুরো দেহটাকে আমি দেখতে পাচ্ছি, মানে ফুল আমার দেহটা কোষের দ্বারাই তো আবৃত, মানে আমি আমার দেহটাকে দেখতে পাচ্ছি, বাস আমি কোষটাকে দেখতে পাচ্ছি না। এটা কি ফ্যালাসি অফ কম্পোজিশন বলা যায়? পুরা শরীরের বৈশিষ্ট্যটা যদি আপনি কোষের উপরে অ্যাপ্লাই করেন, তাহলে সেটা হবে বিভাজনের কুযুক্তি বা ফ্যালাসি অফ ডিভিশন। আর যদি কোষের বৈশিষ্ট্যটা আপনি পুরাটার উপরে অ্যাপ্লাই করেন, মানে কোষের বৈশিষ্ট্যটা যদি আমার শরীরের উপরে অ্যাপ্লাই করেন, তখন সেটা হবে ফ্যালাসি অফ কম্পোজিশন। মানে মূল কথা দাঁড়াচ্ছে যে একে অপরের, মানে ডিভিশন আর হচ্ছে আপনার কম্পোজিশন, এটা বিপরীত হওয়া সত্ত্বেও কুযুক্তিটা ঠিক থাকবে, মানে এটা উপরের বিপরীত না। এটা কুযুক্তিটা একই কুযুক্তিটা হচ্ছে যে একটা জিনিসের বৈশিষ্ট্য নিয়ে আপনি আরেকটা জিনিসের উপর অ্যাপ্লাই করতেছেন। কোন ক্ষেত্রে আপনি টোটাল অংশ বিশেষের বৈশিষ্ট্যটা টোটালটার উপরে অ্যাপ্লাই করতেছেন, কোন ক্ষেত্রে টোটালটার বৈশিষ্ট্যটা অংশ বিশেষের উপর অ্যাপ্লাই করতেছেন। এই দুইটাই কুযুক্তি, একটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন, একটা হচ্ছে ফ্যালাসি অফ ডিভিশন, এবং দুইটা একই কুযুক্তি আসলে। মানে কুযুক্তিটা একই, কিন্তু একে অপরের বিপরীত না, মানে ওরা কুযুক্তিটা দিচ্ছে আর কি, কিন্তু একটা টপিকস টাইম আলাদা আলাদা করে আমি কুযুক্তিটা উপস্থাপন করছি, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, ঠিক আছে। জি, আর আরেকটা প্রশ্ন ছিল ভাই, এই যে মহাবিশ্ব আর কি যে ধারণা, এই যে আপনার 13.8 বিলিয়ন বছর আগে যে বিগ ব্যাং এর যে তথ্যর যে ধারণা, যে একটা মহাবিশ্ব পুরো মানে বিগ ব্যাং তত্ত্ব থিওরি, তথ্য আর তত্ত্ব দুইটা আলাদা শব্দ, এই দুইটার বিগ ব্যাং তত্ত্ব, সরি তত্ত্ব। হ্যাঁ, তো এই বিগ ব্যাং তত্ত্বই আপনার এই যে টোটাল যে বিস্ফোরণের মাধ্যমে, মানে যে সিঙ্গুলারিটি ছিল, যেটা যে বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে না ভাই, এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ। এটা কোনো বিস্ফোরণ মানে একটা বোম ফাটছে সেই ব্যাপারটা সেরকম না। এইটা ওই মানে প্রাথমিক সময়ে এটার এক্সপ্যানশনটা এত তীব্র ছিল যে এটা খুবই দ্রুত অনেক বেশি এক্সপ্যান্ড করছে। এই কারণে একটা পপুলার সায়েন্সের যে পপুলার ঘরানার লোকেরা আছে, তারা এই জিনিসটাকে বিগ ব্যাং নাম দিছে, বা সংবাদপত্রে এটাকে একটা
বিস্ফোরণের মতো করে বলা হয়েছে, কিন্তু জিনিসটা আসলে বিস্ফোরণ না, জিনিসটা হচ্ছে বৃহৎ সম্প্রসারণ। এটা হচ্ছে মোর স্পেসিফিক ওয়ার্ড। হ্যাঁ বলেন এবার। মানে আপনি বলতে চাচ্ছেন যে সম্প্রসারণ বলতে এটা কি ছড়িয়ে পড়েছে এরকম কিছু? হ্যাঁ, সম্প্রসারিত হয়েছে। হ্যাঁ, একটা বেলুনকে যেভাবে আপনি ফু দিলে সেটা যেভাবে ছড়ায় সেভাবে সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কি তাদের এই যে শক্তি কি কমতে থাকছে? না, শক্তি তো অবিনশ্বর, শক্তি তো শুরু, সৃষ্টি বা শেষ নাই। তাহলে মানে আমার প্রশ্ন আর কি, যে যদি কোনো কিছু ছড়িয়ে পড়ে, মানে এক জায়গায় মুষ্ঠবদ্ধ হয়ে থাকাটাই যে শক্তিটা পাওয়া যায়, যেমন অণুগুলো আপনার যখন কাছাকাছি থাকে তখন ওদের ভিতরে যে শক্তিটা থাকে, যখন আমি গ্যাসীয় বা তরলের ক্ষেত্রে যখন আমি বলি অণুগুলো যখন দূরে দূরে থাকে তখন তো তাদের শক্তিটা কমে যায়। যখন এটা সম্প্রসারিত হচ্ছে তাহলে সেই অর্থে কি আমি বলতে পারি না যে কমে যায় না ভাই, শক্তি একই থাকে, শক্তি কমে যায় না, শক্তি একই থাকে। আপনি শক্তি আর শক্তি কাকে বলে দেখেন ভাই, পদার্থবিজ্ঞানে শক্তির একটা আলাদা সংজ্ঞা আছে, এনার্জি, তারপর হচ্ছে গিয়ে আপনি কি বলতে চাচ্ছেন না গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ বা কঠিন পদার্থ সবগুলো এক? সবগুলার যদি আপনি আণুবীক্ষণিক ভাবে যদি আপনি বিচার করেন সবগুলা এক, কিন্তু আমরা যে বাস্তব জগতে থাকি, মনে করেন আপনি এক গ্লাস পানি নিলেন, হ্যাঁ, পানিটাকে আপনি বরফে পরিণত করলেন, দেখবেন আয়তন একটু বেড়ে যাবে নাকি ভাই? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ওই একই পদার্থই আছে, ওই যেই পানিটা ছিল সেই পানিটাই আছে, কিছু এক্সট্রা কিছু গ্যাস, কিছু বাতাস সেখানে যুক্ত হয়েছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু একই আছে। আবার যদি সেটাকে আপনি আবার পানিতে কনভার্ট করেন, সেই ওই একই পানি পাবেন, যেই পানিটা আগে ছিল সেই একই পানি পাবেন। আবার যদি সেটাকে বায়বীয় করেন, বাষ্পে পরিণত করেন, একই পাবেন, পানির অণুর সংখ্যা একই থাকবে। অতি তাপমাত্রার কারণে অণুর কিছু হ্রাস পাবে না, মানে অণুর সংখ্যা, পানির মানে বাষ্প হয়ে গেল, পানির অণুর পরিমাণ একই থাকবে। অণু কাউন্ট যদি করেন তখন দেখবেন একই আছে। মানে এটা তাহলে আপনার মতে আছে, মানে আপনার মতে না, এটা বৈজ্ঞানিক মতেই যে তার শক্তির কখনো বিনষ্ট হয় না, এটাই তো? শক্তি তো অবশ্যই, এটা তো শক্তির অবিনশ্বরতা সূত্র, এটা তো বিজ্ঞানের প্রথম পার্ট, প্রথম সূত্র হচ্ছে এটা। শক্তির কখনো কোনো বিনাশ হয় না, কোনো সৃষ্টিও হয় না, তো কোনো ধ্বংস হয় না। এইটা তো এখন পর্যন্ত শক্তি শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে, এছাড়া আমার এই জায়গাটাই মূল প্রশ্ন, যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন রূপান্তর হলো, তাহলে দুইটা মাধ্যমের রূপান্তর দুইটা মাধ্যমেই এক হলো কেমনে? যেহেতু রূপান্তর আপনি বলছেন যে রূপান্তর ঘটছে, তাহলে আগের মাধ্যম আর এই মাধ্যম এক কেমনে হয়? এখানে তো অবশ্যই শক্তি তো একই থাকতেছে, শক্তি তো একই থাকতেছে, তাহলে আমরা রূপান্তর কেন বলবো? রূপান্তর বলবো না। যেমন ধরেন আপনি ভাই, যেমন ধরেন আপনি লাইট জ্বালাইছেন, আপনার বাসায় কি আসছে? ইলেকট্রিসিটি আসছে, তাই না? লাইটের সুইচটা যখন অন করছেন তখন আপনি আলোক শক্তি পাচ্ছেন নাকি? হ্যাঁ, অবশ্যই আলোক শক্তি। ইলেকট্রিসিটি তো আর আপনি দেখতেছেন না, চারপাশে ঘরে তো ইলেকট্রিসিটি ছড়ায় পড়ে নেই নাকি? না না, আমি আসলে আলোক শক্তি মানে আলো থেকে আমার চোখে আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তাহলে আপনি ইলেকট্রিসিটি আসলো, আপনি পাইলেন হচ্ছে আলো, বা ইলেকট্রিসিটি আসলো, আপনি ওইটা দিয়ে চুলা জ্বালাইলেন, মনে করেন গরম, এখন আপনার গরম লাগতেছে, এই তাপ শক্তিতে পরিণত হচ্ছে, ইলেকট্রিসিটিটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে, তাই না? তাহলে এই যে রূপান্তর হইলো না এখানে? হ্যাঁ, হয়েছে। এবং এই তাপ শক্তিটা আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে, সেখান থেকে আবার অন্য কিছু হবে, সেই তাপ শক্তিটাই আবার অন্য কিছুতে রূপান্তরিত হবে, সেখান থেকে অন্য কিছুতে রূপান্তরিত হবে। আপনি যে তাপ নিছেন, সেই তাপের কারণে হয়তো আপনার কিছুটা এনার্জি বাড়ছে, শরীরে কিছু এনার্জি বাড়ছে, তখন আপনি কিছু কাজ করতে পারছেন, সেই কাজটার কারণে আবার প্রকৃতিতে সেটার একটা প্রভাব পড়ছে। মনে করেন গাছ লাগাইছেন দুইটা, সেই গাছ আবার বড় হয়েছে, এইভাবে তো চক্রাকার ভাবে সেটা চলতে থাকবে, সেই গাছ থেকে আবার ইলেকট্রিসিটির দিকে এক সময় ফেরত যাবে, এইভাবে এটা একটা চক্রে পরিণত হবে, যেটা যেখান থেকে আসছিল সেই জায়গাতে আবার ফেরত যেতে পারে, যদি নাও যায় তাহলে শক্তিটা একই থাকবে, টোটাল শক্তিটা। এই যে ঘটনাটা ঘটছে, এটা কি আমরা প্রাকৃতিক ঘটনা বলতে পারি? যে ঘটনাগুলো ঘটছে সব তো অবশ্যই প্রাকৃতিক ঘটনা।
আচ্ছা, তাহলে এই যে প্রাকৃতিক ঘটনা আর ওই যে অপ্রাকৃতিক ঘটনা, মানে যদিও প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, অপ্রাকৃতিক ঘটনা বলতে কি বোঝাচ্ছেন? বুঝলাম না তো। মানে ওই যে আপনার যেটা দ্বারা কোনো বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করা যায় না আর কি। আমি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করা যায় না এরকম কোনো ঘটনা নাই তো। অতি প্রাকৃতিক ঘটনা যেটা বলা হচ্ছে, অতি প্রাকৃতিক ঘটনার কোনো বাস্তব প্রমাণ নাই তো এখন পর্যন্ত। যেমন আপনার বিগ ব্যাং তথ্যের আগে কি ঘটছিল এটা তো বিজ্ঞানীরা তথ্য দ্বারা প্রমাণ করতে পারি না। বিগ ব্যাং এর আগে তো কোনো সময় ছিল না, তাহলে সেটা বাইর করবে কেমনে? মানে আপনি 1308 বিলিয়ন বছরের আগে কি বছর ছিল না আপনার মতে? না, কোনো সময় ছিল না। সময়ের উৎপত্তি সেখান থেকে। আমাদের এই স্পেস টাইম ইউনিভার্সের উৎপত্তি সেই সময় থেকে। এর আগে সময়ের অস্তিত্ব ছিল না। মানে এর ব্যাখ্যাটা কি, মানে এর লজিক্যালি মানে এর প্রুফটা কি যে এর আগে কোনো সময়ের অস্তিত্ব ছিল না? ভাই, সময় বলতে আমরা যেটা বুঝি, সময় বলতে আমাদের কাছে যেই ধারণা আছে সেই ধারণাটা একটু জটিল বোঝা, ঠিক আছে? এটা তো ভাই আমি আপনাকে লাইভে বুঝাইতে পারবো না। এখন যদি আপনাকে সময় জিনিসটা কি, সময় মানে আমাদের তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা জিনিস তো বোঝেন, তাই না? মাত্রা, তিনটা মাত্রা। হ্যাঁ, আরেকটা মাত্রা আছে, সেটা কি? আমরা যদি তৃতীয় আমরা যদি মাত্রা ধরি, ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, অনেক ডাইমেনশন আছে আর কি। 4 ডাইমেনশন যে বললেন, 4th ডাইমেনশনটা কি? মানে এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সাথে আরেকটা মাত্রা অ্যাডিং হবে আর কি। আমি যতটুকু পড়েছি এটা আসলে মানে বাস্তবিক অর্থে দেখা যায় না। মানে আমরা 3 মাত্রা, এটা হচ্ছে সময় ভাই, এটা হচ্ছে সময়। হ্যাঁ, এটা হচ্ছে স্পেস টাইম। রাইট, সরি, হ্যাঁ, এই যে সময়টা, এটা হচ্ছে একটা ডাইমেনশন। মানে হচ্ছে গিয়ে আমাদের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং আরেকটা যে আছে সেটা হচ্ছে সময়। মানে সময়ের সাথে সাথে এই জিনিসটার পরিবর্তন ঘটে, ঠিক আছে? 1 সেকেন্ড আগে আপনি ছিলেন, সেই 1 সেকেন্ড পরে আপনি নাই। আপনার শরীরের অনেকগুলা কোষ মারা গেছে, আপনার শরীরে অনেকগুলো নতুন কোষ হয়েছে, আপনার শরীরে নানা ধরনের পরিবর্তন হয়েছে। 1 সেকেন্ড আপনি আগে যেটা ছিলেন সেটা এখন আর নাই, পাল্টায় গেছেন। এখন এই 1 সেকেন্ড পরের যে আপনিটা, সেটা একটা নতুন অন্য একটা আপনি 1 সেকেন্ড আগের আপনিটার থেকে। এইটা হচ্ছে মানে এই যে এই কনসেপ্টটা খুবই জটিল একটা কনসেপ্ট, যেটা বুঝতে গেলে আপনার পদার্থবিজ্ঞান ভালোভাবে বুঝতে হবে। তাহলে আপনি যদি সময় কাকে বলে সেই জিনিসটা ভালো করে বুঝতে চান, তাহলে আপনি অমিত ভাই আমাদের লাইভে আসলে আপনি সেখানে যুক্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এই জিনিসটা বোঝানোটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমার একটু জানার আগ্রহ বেশি আর কি, মানে এই সম্পর্কে আমার আসলে খুবই জানার আগ্রহ। সংশয়.com এই বিষয়ে বই আছে, সংশয়.com এই বিষয়ে বই দেয়া আছে। আপনি যদি কষ্ট করে একটু সংশয়.com এর গ্রন্থাগার পাতাটা একটু পড়েন, দেখেন, আপনাকে দেখায় দিচ্ছি এই বিষয়ে আছে। শূন্য থেকে মহাবিশ্ব একটা বই আছে অভিজিৎ রায়ের। আমি সংশয়.com এর এই পাতাটা একটু দেখাই। গ্রন্থাগার পাতাটা আবার আমরা নতুন করে সাজিয়েছি। গ্রন্থাগার পাতাটাতে দেখেন অনেক বই আছে, এখন অসংখ্য বই আমরা ঢুকিয়েছি গ্রন্থাগার পাতাটাতে। দেখেন, প্রথমে মুক্তচিন্তার বই আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র 1-3, অলৌকিক নয় লৌকিক, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, ধর্মের উৎস সন্ধানে, বিজ্ঞান কি এবং কেন। এই বইটা আপনি অবশ্যই পড়বেন। বিজ্ঞান কি এবং কেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কসমস, কার্ল সাগানের এই ইয়াটা পর্ব 1, পর্ব 2 আপনি পড়বেন, এটা আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিগ ব্যাং থেকে হোমোসেপিয়েন্স, এই বইটা আপনি পড়বেন। এরপরে আপনি পড়বেন এই সেপিয়েন্স বইটা পড়তে পারেন, মানুষের ইতিহাস, এই বইটা অত্যন্ত ভালো একটা বই। তারপরে আপনি যেই জিনিসটা পড়বেন সেটা হচ্ছে শূন্য থেকে মহাবিশ্ব, ঠিক আছে? এই বইটা পড়বেন। এই কয়টা বই আপনি পড়েন, এবং যদি ফিলোসফি সম্পর্কে আগ্রহ থাকে তাহলে সফির জগৎ এই বইটা পড়বেন। এরপরে আপনি যেই বই পড়বেন সেটা হচ্ছে আর কি বই পড়তে পারেন, আপাতত এই কয়টা বই পড়েন। আপনি এই কয়টা বই পড়েন, সেই কয়টা বই পড়লে তখন আমি আপনাকে আবার নতুন কিছু বইয়ের নাম দিতে পারবো। জি জি জি, ধন্যবাদ ভাই। এই যে ফিলোসফির একটা বিষয় বললেন, একটা প্রশ্ন মনে জাগলো আর কি, প্রশ্নটা করবো ভাই।
মানে ফিলোসফির বিষয় আর কি। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ওই আপনি ওই যে কিছুক্ষণ আগেও হয়তো আমি আপনার লাইভ শুনছিলাম, আপনি বলছিলেন যে কোনো কিছু ঘটনার প্রেক্ষিতে কোনো ঘটনা থাকে আর কি, মানে কোনো কিছু হওয়ার প্রেক্ষিতে কোনো কিছু একটা ঘটনা ঘটে, এটা তো কোনো একটা ঘটনা দেখলে সেই ঘটনার পেছনে একটা কারণ থাকে, সেটা আমরা আমাদের অবজারভেশনের মাধ্যমে আমাদের আশপাশে দেখি। হ্যাঁ বলেন। কিন্তু ওটা আপনি বলতে চাচ্ছিলেন যে ওইটার ব্যাখ্যা যে মহাবিশ্বের দেব, এরকম তো কোনো ঠিক মানে লজিক পড়ে না, মানে কোন অ্যাঙ্গেল থেকে মানে ওইটার ব্যাখ্যাও মহাবিশ্বের যে কোনো ঘটনা ঘটছে ওটার পেছনে যে ঘটনা আছে এই লজিকটা মানে কোন ব্যাখ্যার প্রেক্ষিতে আপনি বলতে চাচ্ছেন যে এটা দেওয়া যাবে না? সেটা তো আমি আপনাকে দেখাইলাম না শুরুতে, যে ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশন। এই ফ্যালাসিটা হচ্ছে এইটা যে কোনো একটা বড় জিনিসের ছোট ছোট অংশের বৈশিষ্ট্যটা আপনি বাই ডিফল্ট মানে অটোমেটিকলি আপনি বৃহৎ বস্তুটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে হচ্ছে যেমন ধরেন আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আমরা পানি বানাইছি, তাই না? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি বানানো সম্ভব। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। সুতরাং আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে পানি একটা, এটা দিয়ে যে পানিটা তৈরি হবে সেই পানিটা একটা গ্যাস হবে? না, এটা এই সিদ্ধান্তে তো আমরা আসতে পারি না। এই সিদ্ধান্তে কেন আসতে পারলাম না? হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই তো গ্যাস ভাই। কারণ পানি যখন হয়ে গেছে ওটা ওর ধর্মের উপর আচরণের উপর ভিত্তি করে আসলে বলবো যে ওটা কি। ও যখন কিছু সৃষ্টি হয়েছে ওর একটা আচরণ আছে, ওর একটা ধর্মতা আছে। তাহলে মহাবিশ্বের ভেতরে, মহাবিশ্বের মনে করেন আমরা 5 কোটি এরকমের ঘটনা দেখলাম, যে ঘটনাগুলোর পেছনে একটা কারণ দরকার হয়, ঘটনার পেছনে কারণ দরকার হয়। এইখান থেকে কি আমি অটোমেটিক এই সিদ্ধান্ত আসতে পারি? সুতরাং মহাবিশ্বের ভেতরে 5 কোটি ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রত্যেকটার একটা কারণ লাগছে। সুতরাং মহাবিশ্ব নামক যেই ঘটনাটা ঘটছে, মানে ইভেন্টটা ঘটছে, মানে মহাবিশ্ব যে উৎপত্তি ঘটছে, এইটার পেছনে একটা কারণ থাকতে হবে। এইটা তো আমি অটোমেটিক ওইটার উপরে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমি অন্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা অংশের বৈশিষ্ট্য আমরা টোটালটার উপরে কাজে লাগাইতে পারি না। টোটালটার উপরে কাজে লাগাইতে মাঝে মাঝে পারি, মাঝে মাঝে পারি না। এরকম হইতেও মানে একেবারে যে পারি না তাও তো না। হ্যাঁ, মানে একেবারে যে পারি না তাও না, তা না। আমি বলতেছি যে সব সময় পারি না, হইতেও পারে নাও হইতে পারে। সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ। যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটা হবে প্রমাণ সাপেক্ষ। প্রমাণ করতে হবে আপনার যেটা মহাবিশ্বের ক্ষেত্রে সত্য। যেমন ধরেন আবার কিছু কিছু, যেমন ধরেন একটা অনেকগুলা লাল ইট দিয়ে আপনি একটা দেয়াল বানাইছেন, হ্যাঁ, দেয়ালটার কালার কি হবে ভাই? লাল হবে। লাল হবে কারণ লাল দিয়ে করেছি। এই ঘটনাটা ঘটতে পারে, এই ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, লাল ইট দিয়ে আপনি দেয়াল বানিয়েছেন, এই দেয়ালটার রং লাল হবে। ওয়েল, আমরা দেয়ালটার রং লাল এটাও আমরা প্রমাণ করতে পারতেছি, ইটের রং লাল এটাও আমরা প্রমাণ করতে পারতেছি। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ক্ষেত্রে ঠিক আছে, এই ক্ষেত্রে ইটের রঙও যদি লাল হয় এবং দেয়ালের রঙও লাল হবে, এই জিনিসটা আমরা প্রমাণ করার পরে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে এই ক্ষেত্রে এইটা সত্য হবে। কিন্তু এইবার আমি অন্য, মানে আমি যদি আপনাকে বলি, তাহলে ভাই বলেন তো, সবুজ রঙের ইট দেওয়া যদি আমি একটা দেয়াল বানাই, তাহলে কি রঙের দেয়ালটা কি রঙের হবে? আপনি পাটাশ করে বলে দিতে পারবেন, যৌক্তিক ভাবে বলে দিতে পারবেন যে হ্যাঁ, দেয়ালটাও সবুজ রঙের হবে, কারণ আমরা অলরেডি এই জায়গাতে আইসা পৌঁছাইছি যে টোটালটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু আমি 3টা বা 4টা গ্যাস দিয়ে আমি একটা পদার্থ বানাইলাম, সেই পদার্থটা দেখা গেল যে সেটা তরল পদার্থ, তাইলে তো এখানে তো মিললো না। এই ক্ষেত্রে তো এই জিনিসটা মিললো না, আবার আরেকটা ক্ষেত্রে মিলছে। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে একটা প্রমাণ সাপেক্ষ বিষয়। আপনি যদি দাবি করেন এইটা এই ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আপনার সেইটার ক্ষেত্রে আপনার প্রমাণ দিতে হবে।
তার মানে কি ভাই এইটা কি বলতে পারেন যে আপনি যে বললেন যে যখন শুধু সবুজ ইট নিয়েছি বা যখন শুধু লাল ইট নিয়েছি, তার মানে উপাদান যখন একটা ছিল তার ক্ষেত্রে সত্য হচ্ছে, কিন্তু উপাদান যখন ভিন্ন ভিন্ন ঘটনা অনেকগুলো যখন হয়ে তখন সমষ্টিগতভাবে হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি না বলতে পারি এরকম কিছু ঘটছে। এটা মানে বলতে পারবো না, নাও বলতে পারবো না, নাও বলতে পারবো না, হ্যাঁও বলতে পারবো না, সেটা হবে প্রমাণ সাপেক্ষ। মানে ভাই প্রমাণ সাপেক্ষ কথাটার মানে আমি বোঝাচ্ছি যে সেটা আপনার প্রমাণ করতে হবে, বলে দিলে এটা তো নাও আবার নাও আচ্ছা, যখন আমি প্রমাণ পাবো না তখন কি আমি বলতে পারি অটোমেটিক্যালি ঘটনাটা না? তাইলে আপনি কোনো সিদ্ধান্তে যাইতেই পারবেন না, তখন আপনার বলতে হবে আমি জানি না বিষয়টা। ও সেটাই আমি বলছি, যদি আমি প্রমাণ যদি না পাই তাহলে তো আমি নাও বলতে পারি না। কিন্তু আপনি যদি আপনার তো আর ওই কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের বেসিসটাই তো হচ্ছে মহাবিশ্বের উৎপত্তির পেছনে একটা কারণ আছে। মানে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের যে মানে প্রস্তাবনাগুলা, যে মানে ইয়াগুলা প্রপোজিশন গুলা, সেগুলা হচ্ছে যে প্রথমটা হচ্ছে পৃথিবীর মানে মহাবিশ্বের সমস্ত ঘটনা ঘটার পেছনে একটা কারণ লাগে। দুই নম্বর হচ্ছে মহাবিশ্বের পেছনে একটা কারণ লাগে। 3, সেই কারণটা হচ্ছে ঈশ্বর। আর প্রথম কথাটা হচ্ছে মহাবিশ্বের ভেতরের প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ লাগে, এটা সঠিক। এইটার থেকে যখন আমি দ্বিতীয়টাতে যাচ্ছি, মানে প্রথমটার উপর ভিত্তি করে আমি যখন দ্বিতীয় স্টেপে যাচ্ছি, সুতরাং মহাবিশ্বের উৎপত্তির পেছনে একটা কারণ লাগবে, এইখানে আটকায় যাচ্ছি। কারণ মহাবিশ্বের ভেতরের প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা কারণ আছে এটা বুঝতে পারতেছি, কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে মহাবিশ্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা এইটার তো প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিয়ে তো সেকেন্ড স্টেপে যাওয়া যাচ্ছে না। মানে এই প্রথমটার উপর ভিত্তি করে যখন কেউ সেকেন্ড স্টেজে যাইতে যায়, এইখানেই আটকায় যাবে, যৌক্তিক কারণে আটকায় যাবে, সে সেকেন্ড স্টেজে যাইতে পারবে না। তখন তাকে প্রমাণ দেখাতে হবে, তখন তাকে প্রমাণ দিতে হবে যে এই ঘটনাটাও সত্য। এই ঘটনা, হ্যাঁ, মহাবিশ্বের ক্ষেত্রে যে কারণ লাগে এটাও তার প্রমাণটা দিতে হবে। প্রমাণ না দিয়ে সে সেকেন্ড স্টেপে যাইতে পারবে। প্রমাণ দিলে তো অবশ্যই যাইতে পারবে, প্রমাণ দিলে তো আমরা সেটা মেনে নিব, হ্যাঁ এটা প্রমাণ দিছে মহাবিশ্বের উৎপত্তির পেছনে একটা কারণ লাগে এইটা। কিন্তু পৃথিবীর ভিতরে কিছু কোনো ঘটনার পেছনে কারণ লাগে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যে মহাবিশ্বের ঘটার পেছনে একটা কারণ লাগবে। এটা এই তথ্যের উপরে ভিত্তি করে পৌঁছানো যাবে না, এটার জন্য ফার্দার ইনফরমেশন লাগবে, ফার্দার প্রমাণ লাগবে। মানে বিষয়টা একটু জটিল, মানে বিষয়, মানে ওইটার ক্ষেত্রে আলাদা জিনিস, এটার ক্ষেত্রে আলাদা জিনিস। মানে যদি আপনার মহাবিশ্বের ভিতরে যে আপনার যে ঘটনাগুলো আপনি বলতে চাচ্ছেন, এটা অবশ্যই আমার প্রমাণ বাদে আমি বলতে পারছি না। এটা মানে আমরা আমাদের যে আপনাকে ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশন দেখাইলাম, সেখানে আমি যেটা দেখাইলাম যে কিছু কিছু ক্ষেত্রে এটা হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে নাও হইতে পারে। সেটা জিনিসটা প্রমাণ করার উপরে ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে মহাবিশ্ব ইটসেলফ এইটা ঘটার পেছনে কোনো কারণ আছে কিনা, এইটার জন্য তো আমাদের কাছে কোনো অবজারভেশন নাই ভাই। আমরা তো এই জিনিসটা অবজার্ভ করতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে এই জিনিসটা বলবো বা জানবো যে মহাবিশ্বের পেছনে একটা কারণ আছে? এটা আমি কিভাবে বলবো? এই কনক্লুশনে পৌঁছানোই সম্ভব না। ঠিক আছে ফারুক ভাই, আপনি মনে হয় এই যে সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে একটু লজিক্যাল ফ্যালাসি নামক একটা লেখা আছে, সেই লেখাটা ভালো করে পড়েন। বিষয়টা আমি ভাই ওই হ্যালো ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে এই মহাবিশ্বের বিষয়ে যে ওই যে আরেকটা তত্ত্ব ছিল যে স্টেট অফ থিওরি, মানে স্টেট অফ থিওরি, যেটা হচ্ছে আপনার এই তত্ত্ব বলে যে মহাবিশ্ব চিরকাল একই রকম ছিল এবং নতুন পদার্থ নিজে থেকেই গঠিত হয়। মানে এই থিওরিটা এটা বলছে যে, মানে এই তত্ত্বটা বলছে যে মহাবিশ্ব চিরকাল একই রকম ছিল এবং এটা তো নতুন পদার্থ নিজে থেকেই গঠিত হয়। এটা তো কোনো তত্ত্ব না ভাই, এক নম্বর কথা হচ্ছে এটা এখানে মানে এটা কি খালি আমরা কি এই তথ্যটা কি মানে চিরকাল একই রকম ছিল, এটা কি আমরা? ফারুক ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা তো কোনো তত্ত্ব না ভাই, এটা তো কোনো থিওরি না।
এরকমের হাজারো হাইপোথিসিস আছে। স্টেডি স্টেট থিওরি যেটা, আচ্ছা আমি একটু দেখি, আমি এটা আমি জানি না। স্টেডি স্টেট থিওরি এটা বলতেছে যে এই তত্ত্ব বলে যে মহাবিশ্ব চিরকাল একই রকম ছিল। আচ্ছা এই জিনিসটা আমার দেখতে হবে ভাই, এই জিনিসটা আমি এখন আমার মনে আসতেছে না, এই জিনিসটা নিয়ে আমি কি পড়ছি আমার মনে আসতেছে না। আমার এই জিনিসটা দেখে পরে এক সময় আলোচনা করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি বিদায় নিয়ে, অনেকে হয়তো ওয়েট করতেছে। ঠিক ভালো আছে, থাকবেন ভাই। এক সেকেন্ড একটু দাঁড়ান। ফারাজ ভাই ব্যাকস্টেজে আছে, ফারাজ ভাই যদি এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে, উনি যে এই জিনিসটা বলছিলেন যে আমরা ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশন নিয়ে কিছুক্ষণ আলাপ করলাম, তারপরে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে আমরা কিছুক্ষণ আলাপ করলাম। ফারাজ ভাই আপনার যদি কিছু বক্তব্য থাকে তাহলে এই বিষয়ে তাহলে আপনি এসে যুক্ত হয়ে বলতে পারেন। ফারাজ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ ভাই। কি নিয়ে আলোচনা করছেন এটা তো এক্স্যাক্টলি জানি না ভাই। ফারাজ ভাই, আমরা ফারুক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি আমাদেরকে যে জিনিসটা করলেন, আমি ওনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে মহাবিশ্বের ভেতরে আমরা যতগুলা ইনসিডেন্ট দেখি সেগুলোর পেছনে একটা কারণ লাগে, সেটা আমরা অবজার্ভ করতে পারি। তার মানে এটা না যে মহাবিশ্বের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য হবে। এইটা ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশনের ক্যাটাগরিতে একটা লজিক্যাল ফ্যালাসি হয়। কেউ যদি এই কাজটা করে, মহাবিশ্বের ভেতরের একটা ঘটনাকে, অসংখ্য ঘটনাকে নিয়ে যদি সেটা মহাবিশ্বের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, তাহলে সেখানে একটা লজিক্যাল ফ্যালাসি হবে। এই জিনিসটা আমরা আলোচনা করলাম। আপনি যদি এই বিষয়ে আরো কিছু বলতে চান, অ্যাড করতে চান, তাহলে আপনি করেন। আপনি তো বলে দিয়েছেন আসিফ ভাই, মানে ওখানে তো কিছু অ্যাড করা নেই। বাট উনি যেটা বলেন একটু আগে, যে ব্যাকে যতক্ষণ যুক্ত হলাম, আমি শুনলাম স্টেডি স্টেট থিওরি নিয়ে আর কি কথা বলতেছিলেন। এটা তো ভাই সিএমবি দ্বারা বাতিল হয়ে গেল না ভাই? আমি তো এটা কি সিএমবি এর হ্যাঁ ওটা ভাই, এটা হচ্ছে প্রি বিগ ব্যাং থিওরি আর কি। সিএমবি এর আবিষ্কার হওয়ার আগের থিওরি আর কি এটা। আচ্ছা, মানে ওটা সায়েন্টিস্টদের ছিল এক ধরনের ইজমা ছিল, অবজারভেশনের বেস করে একটা প্রপোজাল ছিল আর কি। বাট এটা হচ্ছে আপনার যখন কসমিক ব্যাকগ্রাউন্ড, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হইলো, তখন আর কি এটা বাতিল হয়ে গেছে আর কি। এই জিনিস নিয়ে আমি অনেক বছর আগে কি যেন পড়ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার একদমই খেয়াল আসতেছে না কি পড়ছিলাম। ঠিক আছে, তাহলে ফারুক ভাই আপনাকে আজকে আমরা তাহলে বিদায় জানাই। জি জি, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকবেন।